হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, আমাদের কিন্তু এই সিরিজটা চালু হয়েছে, আগের দিনকে তোমাদেরকে বলা হয়েছে জিকে জিএস অধ্যয়ন। এই যে সিরিজটা, এখানে আমরা 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি প্রতিদিন। পুরোটাই মিক্স প্যাটার্নে হয়, অর্থাৎ মিক্স সাবজেক্ট ওয়াইজ হয়। এই পরীক্ষা যদি তুমি দিচ্ছ বা দিয়ে থাকো, সামনে এই পরীক্ষাগুলো রয়েছে, তো এই সিরিজটা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আজকে এটার সেকেন্ড ক্লাস। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে আমাদের ইউটিউবে যতগুলো ক্লাস হয়, সেই সমস্ত ক্লাসের যে ক্লাস পিডিএফটা হয়, সেই পিডিএফ কিন্তু তোমরা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস যে অ্যাপ আছে, ওই অ্যাপে যাবে। অ্যাপে গিয়ে ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে, এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, ওখানে গেলে অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন আছে। সেই সেকশনটা যখন ওপেন করবে, সেখানে আমাদের সমস্ত ইউটিউব ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, নৌবাহিনীর নাবিক সাগর পরিক্রমা অভিযান, নাবিক সাগর পরিক্রমা অভিযান 2 অর্থাৎ সেকেন্ড ফেজে ব্যবহৃত ভারতীয় নৌবাহিনীর জাহাজের নাম কি? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। তো নাবিক সাগর পরিক্রমা যে অভিযানটা হয়েছিল, তাতে যে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ব্যবহার করা হয়েছিল, সেটি হলো আইএনএস তরিণী। ঠিক আছে, আইএনএস তরিণী। তো আইএনএস তরিণী যেটা হচ্ছে 2রা অক্টোবর 2024-এ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী তিনি উদ্বোধন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু অস্থি মজ্জা। এবার দেখো, লিম্ফোসাইট প্রাথমিকভাবে অস্থি মজ্জাতে উৎপাদিত হয়। লিম্ফোসাইটের দুটো ধরন বা প্রকার রয়েছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। ঠিক আছে, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। তোমাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা আগে কিপ্যাড ফোন ইউজ করতাম, সেখানে যখন ব্লুটুথ অপশন থাকতো, সেখানে কিন্তু ব্লুটুথ আমরা এইভাবে দেখতাম, বিটি এইভাবে লেখা থাকতো ব্লুটুথ। তো ওইটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে বি ফর বি লিম্ফোসাইট, টি ফর টি লিম্ফোসাইট। ঠিক আছে, আচ্ছা, এই দুটোই কিন্তু ইমিউন প্রক্রিয়াতে আলাদা ভূমিকা রয়েছে, অর্থাৎ লিম্ফোসাইট ইমিউন প্রক্রিয়াতে সাহায্য করে, কিন্তু দুটোর কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ইতিহাসের প্রশ্ন, নিচের কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল? এটা কিন্তু এসএসসি সিজিএল 2021-এর প্রিলিতে এসেছিল এই প্রশ্নটা। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু চম্পা। অঙ্গ ছিল একটি প্রাচীন ভারতীয় রাজ্য বা পূর্ব ভারতীয় উপমহাদেশে বিকাশ লাভ করেছিল, এবং 16টি যে মহাজন পদ ছিল, তার মধ্যে একটা ছিল কিন্তু অঙ্গ। অঙ্গ বর্তমানে যে ভাগলপুর এবং মুঙ্গের রয়েছে, সেই জায়গাটা বা সেই জেলাটা নিয়ে কিন্তু তৎকালে অঙ্গ মহাজনপদটা গঠিত হয়েছিল। অঙ্গ রাজ্যটি অথর্ববেদে সর্বপ্রথম উল্লিখিত হয়েছে। অঙ্গের রাজধানী ছিল চম্পা বা চম্পাবতী, যাকে আগে মালিনী বলা হতো। ঠিক আছে, আচ্ছা, এই চম্পা, এই যে অঙ্গের রাজধানী যে চম্পা, এটা কিন্তু চম্পা নগরও বলা হতো। ঠিক আছে, আচ্ছা, অঙ্গের প্রথম রাজা ছিলেন বালি এবং শেষ রাজা ছিলেন ব্রহ্মদত্ত। এবং অঙ্গের আরো একজন রাজা ছিলেন, যে নামটা তোমরা অনেক অনেক শুনেছো, সেটা হচ্ছে অঙ্গরাজ কর্ণ। অর্থাৎ আমরা মহাভারতে শুনেছিলাম যে কর্ণর কথা, সে কিন্তু এই অঙ্গ মহাজনপদের কিন্তু একজন রাজা ছিল। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা কখন বা কত সালে চালু হয়েছিল? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 2007-এ। দেখো, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা RKVY, এটা 2007-এ চালু হয়েছিল। কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য, রাজ্যগুলিকে উৎসাহিত করার জন্য এটি চালু হয়েছিল। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এর অধীনে একটি রাজ্য তহবিল পাওয়ার যোগ্য যদি সে প্রতি বছর তার মোট রাজ্য পরিকল্পনা ব্যয়ের সাপেক্ষে কৃষি এবং তার সহযোগী খাতে
ব্যয়ের শতাংশ বজায় রাখে বা বৃদ্ধি করে। অর্থাৎ কৃষি কাজে বিনিয়োগ বা উন্নতি সাধনের জন্য কিন্তু এই যোজনাটি আনা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু রাওলাট আইন। প্রথম ইনফোটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো রাওলাট আইন কিন্তু অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট অফ 1919, এই নামটা হচ্ছে রাওলাট আইনের অ্যাকচুয়াল নাম। রাওলাট আইনটা তো আমরা শর্টে বলে থাকি বা বোঝার সুবিধার জন্য এটা বলা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়াল যে নামটা অর্থাৎ যে ডকুমেন্ট, এই প্রত্যেকটা আইনটা একটা ডকুমেন্ট আসে, ব্রিটিশ ডকুমেন্ট যেরকম হতো, তো ওখানে কিন্তু এইভাবে লেখা ছিল অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট অফ 1919, যাকে শর্টে রাওলাট আইন বলা হয়। এই রাওলাট আইনটাকে প্রত্যাহার করা বা এই রাওলাট আইনের বিরুদ্ধে কিন্তু গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিল। ঠিক আছে, রাওলাট সত্যাগ্রহ। আচ্ছা, স্যার সিডনি রাওলাটের পরামর্শে যিনি রাষ্ট্রদ্রোহ কমিটির একজন সভাপতি ছিলেন, তিনি কিন্তু এই আইনটা পাশ করেছিলেন, এবং বুঝতেই পারছো তার নাম অনুসারে এই আইনটার নাম রাওলাট আইন। ঠিক আছে, তো রাওলাট আইন কেন এলো কথাটা, ওই যেহেতু ওনার নাম দিয়ে। আচ্ছা, ভারতীয় সদস্যদের সর্বসম্মত বিরোধিতা সত্ত্বেও ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 1919 সালের মার্চ মাসে কিন্তু এই আইনটাকে চালু করে, এবং এই আইনের পক্ষে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে নো আপিল, নো দলিল এবং নো ওয়াকিল। অ্যাকচুয়ালি এই আইনটা আনা হয়েছিল কিছু কারণে, সেটা হচ্ছে এই তিনটে যে স্টেটমেন্ট লিখলাম বা তিনটে যে লাইন লিখলাম এটাতেই রয়েছে। অর্থাৎ এই আইনে যেটা বলা হয়েছিল, যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে, যে কোনো, তাকে যে বিপ্লবী হতে হবে তা নয়, রাস্তায় ঘুরে বেড়ানো এমন যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা যেতে পারে বিনা নোটিশে, বিনা ওয়ারেন্টে। ওই জন্য নো দলিল। ঠিক আছে, আচ্ছা, সে কিন্তু বাইরে আসার জন্য বা বেল করার জন্য কোন রকম আপিল করতে পারবে না, সেই জন্য কিন্তু নো আপিল। এবং সব থেকে যেটা ভয়ানক সেটা হচ্ছে তাকে যদি আদালতে পেশ করা হয়, সে কিন্তু তার আত্মপক্ষ সমর্থন বা তার নিজের সমর্থনের জন্য কোনো উকিল হায়ার করতে পারবে না, তাই জন্য নো ওয়াকিল। ঠিক আছে, আচ্ছা, রাওলাট আইনকে আরো একটা নাম বলা হয়, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট বা কালা কালা কানুন বা কালা আইন, এরকমও বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নিম্নলিখিত কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? আড়াই দিন কা ঝোপড়া এটা কোন রাজবংশ বা কোন ডাইনাস্টি এটা বানিয়েছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে দাস বংশ। আড়াই দিন কা ঝোপড়া এটা কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই মসজিদটা হিন্দু এবং জৈন ইসলামিক এবং সাথে ইসলামিক স্থাপত্য শৈলীর মিশ্রণ নিয়ে এটা তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার বাগপত, হাতরাস এবং কাশগঞ্জে তিনটি নতুন মেডিকেল কলেজ স্থাপন করেছে? তো এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম যদি তুমি জানো যে এই জায়গাটা এই স্টেটের সাথে, এই স্টেটে রয়েছে, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তো এই অপশন রয়েছে, তো বাগপত, হাতরাস এবং কাশগঞ্জ, এখানে হচ্ছে এটা হচ্ছে উত্তরপ্রদেশ হবে। ঠিক আছে, আচ্ছা, উত্তরপ্রদেশে এই তিনটে জায়গায় মেডিকেল কলেজ স্থাপন হয়েছে, যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বা পিপিপি মডেলের উপর তৈরি করা হয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিমের মাধ্যমে 300টি এমবিবিএস আসন কিন্তু এখানে বৃদ্ধি করা হবে। নেক্সট প্রশ্ন দেখো, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত উপাদানটি কি? বৈদ্যুতিক হিটারে যেটা ব্যবহার করা হয়, এখানে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে কিন্তু নাইক্রোম। নাইক্রোম কিন্তু ব্যবহার করা হয়। নাইক্রোমটা কি? নিকেল এবং ক্রোমিয়ামের কিন্তু সংকর ধাতু এই নাইক্রোম। ঠিক আছে, নিকেল এবং ক্রোমিয়াম। নাইক্রোম তারকে গরম করার উপাদান হিসেবে ব্যবহার করা হয়, কারণ এটি উচ্চ তাপমাত্রাতেও খুব স্থিতিশীল। ঠিক আছে,
আচ্ছা, অন্য ধাতুর মতো এটি খুব উচ্চ তাপ উৎপাদন সত্ত্বেও এটা কিন্তু গলে না, অর্থাৎ উচ্চ স্ফুটনাঙ্ক নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি আরবিআই এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন? খুবই ইজি একটা প্রশ্ন। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ডক্টর মনমোহন সিং, যিনি 1982 থেকে 85 পর্যন্ত আরবিআই এর গভর্নর ছিলেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রাথমিকভাবে কলকাতায় ছিল, যেটি 1937 সালে স্থায়ীভাবে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট আলমগীর নামেও পরিচিত? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেব। এবার ঔরঙ্গজেব সম্বন্ধে কিছু খুব ভালো এবং খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফো এখানে জেনে নিই। দেখো, তিনি আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। আচ্ছা, মারাঠাদের আটকাবার জন্য তিনি গোলকুন্ডা এবং বিজাপুর আক্রমণ করেছিলেন। মদ্যপান, ভাং এবং মাদকের চাষ ও ব্যবহার করা নিষিদ্ধ ছিল তার দরবারে। মুঘল দরবারে সঙ্গীত নিষিদ্ধ ছিল, রাজকীয় জ্যোতিষী নিষিদ্ধ ছিল এবং জ্যোতির্বিজ্ঞানীদেরও তিনি বরখাস্ত করেছিলেন। তিনি ঝাড়খা দর্শন প্রথা বন্ধ করেছিলেন। আচ্ছা, দশেরা পালন, যেটা হিন্দুদের একটা উৎসব, সেটা উদযাপন করা বন্ধ করেছিলেন। তিনি প্রচুর হিন্দু মন্দির ধ্বংস করে সেগুলোকে পুনর্নির্মাণ করাও কিন্তু নিষিদ্ধ করেছিল। আচ্ছা, 1679 সালে তিনি জিজিয়া কর কিন্তু রিইম্পোজড করেছিলেন, অর্থাৎ পুনরুত্থান করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, শিখদের বিরুদ্ধে তিনি ছিলেন এবং নবম যে শিখ গুরু অর্থাৎ গুরু তেগ বাহাদুরকে তিনি কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন বছরে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 1915 সালে। ঠিক আছে, তোমরা সবাই জানো এই 1915 সালের 9 জানুয়ারি কিন্তু গান্ধীজি ভারতে এসেছিলেন সাউথ আফ্রিকা থেকে। তো দেখো, এখানে ইনফো কিছু জেনে নি। আহমেদাবাদের সত্যাগ্রহ আশ্রম সেই জায়গা যেখানে মহাত্মা গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পরে বাস করতেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে সত্যাগ্রহ আশ্রম 1915 সালে আহমেদাবাদের কাছে কোচরাবে মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এক্ষুনি জানলাম এটা। এবং পরে 1917 সালে আশ্রমটি সবরমতীতে স্থানান্তরিত করা হয় এবং পরবর্তীতে সেটা সবরমতী আশ্রম নামে পরিচিত হয়। তাহলে সত্যাগ্রহ আশ্রম পরবর্তীতে কিন্তু সবরমতী আশ্রম নাম নেয়। এবং 1917 সাল যখন এলোই, তখন 1917 সালে গান্ধীজির দ্বারা একটা বিখ্যাত আন্দোলন, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট প্রশ্ন দেখো, জাকির হোসেন কোন বিখ্যাত তবলা বাদকের পুত্র ছিলেন? একটু ঘুরিয়ে প্রশ্নটা এসছে, কোন তবলা বাদকের পুত্র ছিলেন তিনি? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ওস্তাদ আল্লাহ রাখা খান। এবং ওস্তাদ জাকির হোসেন সম্বন্ধে জেনে নি। দেখো, তিনি 1988-তে পদ্মশ্রী পান, 2002-এ পদ্মভূষণ পান এবং 1990-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার দৌড়ে কে স্বর্ণ পদক জিতেছেন, অর্থাৎ গোল্ড মেডেল পেয়েছে কে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে গুলবীর সিং। গুলবীর সিং। আচ্ছা, 26 বছর বয়সী এই অ্যাথলেট, তিনি কিন্তু জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টালে 5000 মিটার দৌড়ে কিন্তু গোল্ড মেডেল জিতেছেন। তার রেকর্ড হচ্ছে 13 মিনিট 11.82 সেকেন্ডে। নতুন একটা জাতীয় রেকর্ড তিনি গড়েছিলেন। তার আগে কিন্তু এই রেকর্ডটা ছিল 13 মিনিট 18.92 সেকেন্ডে, সেটাকে তিনিই ভাঙেন এবং
10 মিলি সেকেন্ড কমান আর কি, ঠিক আছে। আগে 92 ছিল, এখন 82। এর আগে মার্চ মাসে তিনি ক্যালিফোর্নিয়ায় 10,000 মিটারের জাতীয় রেকর্ড করেছিল 27 মিনিট 41.81 সেকেন্ডে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভাষায় অমোঘ বর্ষ কবি রাজা মার্গ বা কবিরাজ মার্গ এটি রচনা করেছিলেন? তো এখান থেকে দুটো জিনিস পাওয়া যায়, এক হচ্ছে আমরা এখান থেকে তো উত্তরটা পাবোই, দুই হচ্ছে কবি রাজা মার্গ কে লিখেছিলেন এটাও কিন্তু পেলাম, সেটা হচ্ছে অমোঘ বর্ষ। কমেন্ট করে জানাও অমোঘ বর্ষ কোন রাজবংশের বা কোন বংশের রাজা ছিল, হয়তো ওখানে ইম্পর্টেন্ট ইনফোতেও হয়তো আছে। তো এটা রাইট অ্যান্সার হবে কন্নড়। কন্নড় ভাষায় কিন্তু কবি রাজা মার্গ এটা অমোঘ বর্ষ লিখেছিল। এবং অমোঘ বর্ষ সম্বন্ধে জেনে নেওয়া যাক। দেখো ফার্স্ট এর উত্তরটা এখানে লিখে দিয়েছে। যাই হোক, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রকূট সম্রাট এবং তৃতীয় গোবিন্দের কিন্তু উত্তরসূরি ছিলেন তিনি। তিনি মান্যক্ষেতে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তিনি যুদ্ধের চেয়েও সাহিত্য এবং ধর্মকে প্রাধান্য দিতেন। কন্নড় ভাষায় কবিরাজ মার্গ এবং সংস্কৃতে প্রশ্নোত্তরা রত্নামালিকা এই সাহিত্যকর্ম কিন্তু তার দ্বারা রচিত। অমোঘ বর্ষ জৈন, বৌদ্ধ এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি জৈন সন্ন্যাসী জিন সেন দ্বারা জৈন ধর্মে দীক্ষিত হন। যে কটা ইনফো রাখা হয়েছে প্রত্যেকটা কিন্তু একেবারে ওয়ান লাইনার ফরম্যাটে, তো কাইন্ডলি এগুলোকে একটু মুখস্থ রাখবে, ঠিক আছে। প্রত্যেকটা ইনফো কিন্তু আলাদা আলাদা করে এক্সাম পারপাসের জন্য খুঁজে খুঁজে কিন্তু এখানে সাজানো হয়েছে, তাই এগুলোকে প্লিজ নেগলেক্ট করবে না। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথমবারের জন্য গাওয়া হয়? এটা কিন্তু WBCS প্রিলিমস 2019-এ খুব রিসেন্ট কিন্তু এই প্রশ্নটা এসছে। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 1896 সালের অধিবেশন। দেখো, বন্দে মাতরম গানটি সংস্কৃত ভাষায় রচিত হয়। এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে তার বিশ্ববিখ্যাত উপন্যাস আনন্দ মঠ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। বন্দে মাতরম কংগ্রেসের 12তম বার্ষিক কংগ্রেস অধিবেশন অর্থাৎ 1896 সালে প্রথমবারের মতো গাওয়া হয়। 1896 সালে এই কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ এম সায়ানি এবং এই অধিবেশনটা হয়েছিল কলকাতায়। নেক্সট প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনীতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা এলিমেন্টারি এডুকেশন এটা কিন্তু চালু হয়েছে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 86তম অ্যামেন্ডমেন্টে। এবার 86তম অ্যামেন্ডমেন্ট একটু জেনে নিন। এই সংশোধনী আইন প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করেছে। 21-এর এই ধারাটা কিন্তু যোগ হয়েছে, যেখানে এই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে, ফ্রি এবং এলিমেন্টারি এডুকেশন। এটি নির্দেশমূলক নীতিসমূহের ধারা 45ও যোগ করেছিল, পরিবর্তন করেছিল, ওটাকে অ্যামেন্ড করেছিল আর কি। নেক্সট প্রশ্ন দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। 2025 সালের জুন মাসে কোন উপকূলীয় শহর প্রথম রথযাত্রার আয়োজন করেছিল, যার সূচনা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এটা তোমরা সবাই জানো। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে দীঘা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের একটা জনপ্রিয় উপকূলীয় শহর হলো দীঘা। 28শে জুন 2025 তারিখে প্রথমবারের জন্য এখানে রথযাত্রার আয়োজন হয়। এই রথযাত্রার উদ্বোধন এবং নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, একমাত্র শিরা যা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ আমরা জানি যে সংবহন তন্ত্র যখন আমরা পড়ি, রক্ত সংবহন তন্ত্র যখন আমরা পড়ি, সেখানে কিন্তু শিরা এবং ধমনী দুটো কিন্তু আমরা পড়ি, যেখানে আমরা জানি যে শিরা কিন্তু অক্সিজেন বিহীন রক্ত পরিচালনা করে এবং ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। সেখানে একটা ব্যতিক্রম আছে শিরার ক্ষেত্রে, তো সেইটা হচ্ছে কোন শিরা যা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, যেখানে সে অক্সিজেন বিহীন রক্ত নিয়ে যায়? এখানে অপশনস, রাইট অ্যান্সার হবে পালমোনারি শিরা। দেখো, এটা ফুসফুস থেকে হৃৎপিণ্ডের বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটি ব্যতিক্রম
কারণ শিরা সাধারণত অক্সিজেন বিহীন রক্তকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। ঠিক আছে, হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে এবং সেখানে সেটা পরিশোধন হয়ে ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। আচ্ছা, শিরার কিছু দেখো ভাগ রয়েছে বা কিছু ইম্পর্টেন্ট শিরা রয়েছে। একটা হচ্ছে সিস্টিক শিরা, যা পিত্তথলি থেকে পোর্টাল শিরায় পরিবহন করে। একটা কার্ডিয়াক শিরা, কার্ডিয়াক মানে বুঝতে পারছো হার্ট রিলেটেড, সেটা হৃৎপিণ্ডের পেশি থেকে ডান অলিন্দে অক্সিজেনবিহীন রক্ত বহন করে। আরেকটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, যেটা অন্ত্র থেকে যকৃতে পুষ্টি সমৃদ্ধ কিন্তু অক্সিজেনবিহীন রক্ত বহন করে। নেক্সট কোশ্চেন দেখো, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? এটা কিন্তু আমরা আগের দিনকেই পড়েছি। ঠিক আছে, আমরা একটা লিস্ট দিয়েছিলাম ছদ্মনামের লিস্ট, সেখানে কিন্তু আমরা পড়েছি, তাই সেখান থেকে কিন্তু একটা রিভিশন হয়ে গেল। এটা কিন্তু ডাব্লিউবিপি এসআই 2021-এ এসেছিল কোশ্চেনটা। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। এখানে এগেন আরেকটা লিস্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, যেখানে এইটা কিন্তু ইউনিক, যেটা আগের দিন পড়িনি, সেটা হচ্ছে রূপচাঁদ পক্ষী, শক্তি চট্টোপাধ্যায়। এছাড়াও আছে পরশুরাম, রাজশেখর বসু, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সুলতানা চৌধুরী, কবিতা সিংহ এবং অপরাজিতা রাধারানী দেবী। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে ধরতী আবা বা ধরিত্রী আবা এই জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেছে? অর্থাৎ এই যে ধরিত্রী আবা বা ধরতী আবা এই যে যোজনাটা বা ইনিশিয়েটিভটা কোন রাজ্যে চালু হয়েছে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ঝাড়খণ্ড। এখানে কি বলা হয়েছে দেখো, প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডে প্রায় 80,000 কোটি টাকার ব্যয়ে ধরতী আবা এই অভিযানটা শুরু করেছেন। এর লক্ষ্য হলো 63,843টা আদিবাসী গ্রামকে উন্নয়ন করা, যা 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 5 কোটিরও বেশি মানুষকে কিন্তু উপকৃত করবে। এখানে মোট ব্যয় 79,156 কোটি, যার মধ্যে 56,333 কোটি টাকা কিন্তু পুরোপুরি কেন্দ্রীয় সরকার দেবে। এটা 2023 সালে চালু হওয়া পিএম জনমন স্কিমের কিন্তু একটা বলতে পারো ওইটারই একটা পার্ট এটা। নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত? অপশন তোমাদের সামনে, খুব ইজি একটা প্রশ্ন, সেটা হচ্ছে 25। লোকসভা সদস্য হওয়ার জন্য 25 বছর হওয়া আবশ্যক। এটি ভারতের সংবিধানের ধারা 84-তে উল্লেখ করা হয়েছে যে কমপক্ষে 25 বছর বয়স হতেই হবে লোকসভার সদস্য হতে গেলে, আর 30 বছর হচ্ছে রাজ্যসভার সদস্য হতে গেলে, যা সংবিধানে 80 নম্বর ধারাতে উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, জাকার উৎসব কোন দেশ পালন করে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ভুটান। এই উৎসব গুরু রিনপোচের শিক্ষাকে উদযাপন করে, যিনি 4th শতাব্দীর ভুটানে একজন তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সূচনা করেন। ঠিক আছে, অর্থাৎ বজ্রযান। এটি তীর্থযাত্রী ও পর্যটক উভয়কেই আকর্ষণ করে এবং ভুটানের সাংস্কৃতিক পরিচিতি ও ধর্মীয় ভক্তির একটা গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে কাজ করে। জাকার জং, যাকে সাদা পাখির দুর্গ নামেও পরিচিত, এই উৎসবটা ঐতিহাসিক একটা দুর্গ, যেটা প্রতি বছর শরৎকালে কিন্তু এই উৎসবটা হয়। নেক্সট প্রশ্ন দেখো, যখন একটা সাদা আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন এটি বিচ্ছুরণ ঘটে, তার যে বিচ্যুতি কোণটা সেটা কি হয়? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে তরঙ্গের ব্যস্তানুপাতিক হয় সেটা। ঠিক আছে, তোমরা সবাই জানো যে প্রিজম আছে, ওই প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা একটা সাদা আলোকে যদি আমরা এখান থেকে ফেলি, সেই আলোটা কিন্তু 7টা খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এটাকে বিচ্ছুরণ বলে। তো বিচ্যুতি কোণটা কিন্তু সবসময় তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং যার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ব্যস্তানুপাতিক হয়। সবচেয়ে এর অর্থ সব ছোট তরঙ্গ যেমন বেগুনি আলো বেশি বিচ্যুত হয় এবং দীর্ঘ তরঙ্গ যেমন আলো এটা কিন্তু কম বিচ্যুত হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন অর্থাৎ 24 নম্বর কোশ্চেন দেখো, কোনটি প্রাচীনতম খেয়াল ঘরানা? প্রাচীনতম খেয়াল ঘরানা কোনটা? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু গোয়ালিয়র ঘরানা। দেখো এই কোশ্চেনটা আমি মানছি একটু
হয়তো টাফ লেগেছে, কিন্তু বিলিভ মি, যখন এই সিরিজটা যখন মোটামুটি, আমরা তো আজকে শুধুমাত্র 2 নাম্বার ক্লাস করছি, এই সিরিজটা যখন প্রায় 20 থেকে 25 নাম্বার ক্লাসে চলবে, তখন নিজেরাই বুঝতে পারবে নিজেদের মধ্যে জিকে কতটা ইমপ্রুভ করেছে আপনা থেকেই। যদি তোমরা একটু সিনসিয়ারলি এই ক্লাসটা হওয়ার পরে যখন পিডিএফটা পেয়ে যাবে, সেটা থেকে সঙ্গে সঙ্গে রিভিশন দেওয়া শুরু করবে, ঠিক আছে? তাহলে দেখবে একেবারে মাথার মধ্যে থেকে যাবে প্রশ্নগুলো। দেখো, গোয়ালিয়র ঘরানা, এটি কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা প্রাচীনতম ঘরানা। এই গোয়ালিয়র ঘরানা কিন্তু 16 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু মুঘল সম্রাট আকবরের শাসনামলে জনপ্রিয় হয়ে ওঠে। মিয়া তানসেন ছিল এই গোয়ালিয়র থেকে আসা প্রথম অবিখ্যাত কণ্ঠশিল্পীদের একজন, এবং তার থেকে এটা শুরু হয়। আচ্ছা, ঘরানার অর্থ হচ্ছে পরিবার বা বংশ। এই ঘরানা শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ গৃহ থেকে এসেছে। নেক্সট কোশ্চেন দেখো, এবং আমাদের লাস্ট কোশ্চেন, সম্প্রতি কোন ভাষাগুলিকে কেন্দ্রীয় সরকার দ্বারা শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? ঠিক আছে, তোমরা সবাই জানো ভাষা আমাদের সংবিধানে কিন্তু 2 ধরনের ভাষা আছে। একটা হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে আমাদের কালচারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের 22টা, কালচারাল ল্যাঙ্গুয়েজ কটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এখানে কোনটা বলা হয়েছে, সম্প্রতি কোন কোন ভাষাগুলোকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে এই কটা: মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা। এবার দেখো, এই স্বীকৃতি একজন ভাষাবিদ বিশেষজ্ঞ কমিটির দ্বারা মানদণ্ডের উপর ভিত্তি করে দেওয়া হয়। ভাষাটির অবশ্যই কোনো না কোনো জ্ঞানমূলক গ্রন্থ থাকতে হবে। বাংলার ক্ষেত্রে যেটা চর্যাপদ হতে পারে, গদ্য, কবিতা এবং শিলালিপির প্রমাণ অন্তর্ভুক্ত থাকতে হবে। আচ্ছা, অন্যান্য স্বীকৃত অন্যান্য স্বীকৃত শাস্ত্রীয় যে ভাষা যেগুলো আগে সিলেক্ট হয়ে গেছিল, সেটা হচ্ছে দেখো, তামিল, যা 2004-এ হয়, সংস্কৃত 2005-এ অ্যানাউন্স হয়, তেলেগু 2008-এ অ্যানাউন্স হয়, কন্নড় 2008-এ অ্যানাউন্স হয়, মালায়ালাম 2013-তে, ওড়িয়া 2014-তে, এবং এইগুলো কিন্তু একেবারে সম্প্রতি 2024-25-এ। তো এখানে ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দেবে। ক্লাসে যেই যেই প্রশ্নগুলো উত্তর জানতে চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই কিন্তু আগের দিনের ক্লাসটা দেখে এসো। এই সিরিজটা, আমরা যে সিরিজটা শুরু করলাম জিকে জিএস অধ্যয়ন, এই সিরিজটা তোমরা প্রথম থেকে মোটামুটি 30টা ক্লাস অবধি তোমরা কন্টিনিউয়াসলি যদি ফলো করে আসো, আমাকে কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই নিজেদের ইমপ্রুভমেন্টটা আপনারা থেকে দেখতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসে এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। বাই।